বৈশাখী শোভাযাত্রায় নবজাগরণের বার্তা, ভয়কে জয়ের প্রত্যয়ে ছায়ানটের বর্ষবরণ। সারা দেশে নানা আয়োজন, শঙ্কাহীন জীবনের প্রত্যাশা। আমার কাছে বৈশাখ মানে হচ্ছে সারাদিন ঘুরে বেড়াবো, সবাই যাতে জননিরাপত্তাহীনতায় না ভোগে দেশে। আন্দামান সাগরের নৌকাডুবি, 250 রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নিখোঁজ, উদ্ধার তৎপরতার আহ্বান জাতিসংঘের। 5 লাখ অভিবাসীকে বৈধতা দেবে স্পেন, পরিকল্পনা অনুমোদন। অর্থনীতি চাঙ্গা হবে বলছেন দেশটির প্রধানমন্ত্রী। স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দর্শক, শুরুতেই বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ 1433। গণতন্ত্রের পুনরুত্থানের বার্তায় আয়োজিত হলো বৈশাখী শোভাযাত্রা। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এই যাত্রা শুরু হয়। বিশ্ব শান্তি, দেশের অগ্রযাত্রা সহ নানান প্রত্যাশার কথা জানান আগতরা। পুরনোকে বিদায়, নতুনকে বরণ। বাংলা নববর্ষ মানেই রঙে রঙে উদযাপন, আর সেই উদযাপনের সবচেয়ে বর্ণিল আয়োজন বৈশাখী শোভাযাত্রা। সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বিশাল সব মোটিভ, রঙিন প্রতীক আর লোকজ উপাদানে উঠে আসে আমাদের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি। বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক এই শোভাযাত্রার এবারের বার্তা ছিল গণতন্ত্রের পুনরুত্থান। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের মিলনমেলায় পরিণত হয় এই শোভাযাত্রা। ঢোলের তালে, বাঁশির সুরে আর রঙের উচ্ছ্বাসে এক হয়ে যায় হাজারো প্রাণ। তাদের কাছে বৈশাখ মানেই যে আনন্দ। আমরা সব বাঙালি জনপ্রীতি আর সমৃদ্ধির সাথে সবাই একসাথে বসবাস করি এই দেশে। আমার কাছে বৈশাখ মানে হচ্ছে সারাদিন ঘুরে বেড়াবো, পান্তা ইলিশ খাবো। সবাই যাতে জননিরাপত্তাহীনতায় না ভোগে দেশে। এই একই ঐক্যর সাথে যাতে আমাদের বর্ষটা আবার একইভাবে বরণ হয় প্রতি বছর। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। লাল সাদা শাড়ি, পাঞ্জাবির রঙে রঙিন হয়ে ওঠে চারপাশ। আলপনায় সাজানো পথ যেন জানিয়ে দেয় এটি শুধু উৎসব নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের প্রকাশ। আমি মনে করি যে হওয়া উচিত সম্প্রীতিরও একটা অংশ। আমাদের কারোর প্রতি হিংসা বিদ্বেষ বা সহিংসতা ছড়ানো উচিত না। দেশ, জাতি, ধর্মবর্ণ নির্বিশেষে যাতে সবাই মঙ্গলময়ভাবে থাকতে পারি। আমি আমার বাবার সাথে বৈশাখে বেড়াতে এসেছি। পায়রা, দোতারা এগুলো দেখেছি, হাতি, ঘোড়া এগুলো দেখেছি। বাবা মায়ের সাথে বৈশাখী মেলায় বাচ্চাটাকে নিয়ে আসছি বাঙালি সংস্কৃতির সাথে পরিচয় করে দেওয়ার জন্য। সেজন্যই বাচ্চাদের প্রতি বছর এই বৈশাখে নিয়ে আসা। বাঙালিদের এই উৎসবে যোগ দিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন অনেকেই। Celebration of New Year Bangladesh is great because it brings the whole of the country together. Absolutely amazing. It's completely different with our culture and that's why we like it so much. লাল পাঞ্জাবি আমার জন্য সে কিনেছে। শুভ নববর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের নেতৃত্বে চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া বৈশাখী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। ছিল দেশ ও দেশের মানুষের সংকট কেটে যাওয়ার প্রত্যাশাও। আজকের উদযাপন অনুষ্ঠানে আমাদের বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সবাই, বিদেশি সহ সবাই এই উদযাপন করছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বৈশাখ মানেই নতুন দিনের প্রত্যাশা। সব মিলিয়ে বাঙালির ঐক্য আর সংস্কৃতির সবচেয়ে বড় প্রকাশ এই হয়ে রইল বৈশাখী শোভাযাত্রা। এই যে বৈশাখী আয়োজন, আনন্দ মিছিল এবং একই সঙ্গে উৎসবের একটা রং, এই সবকিছু একদিনের জন্য নয়, এটি আরেক প্রজন্মের কাছে বাংলা, বাঙালির ঐতিহ্য সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার এক শপথ, যার বাইরে নয় কেউ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে ভয়কে জয় করার প্রত্যয় আর বিশ্ব শান্তির প্রত্যাশা নিয়ে বর্ষবরণ করল ছায়ানট। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান ছিল সুরে ও বাণীতে। জরাজীর্ণতা আর ভেদাভেদ দূর করে নতুন বছর বয়ে আনুক ঐক্যের সুর, সবার কণ্ঠে ছিল এই প্রত্যাশা। আলোক লবণে জাগরণের আহ্বানে রাগ ভৈরবীর সুরে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ।
এই জাগরণ আহ্বান ছিল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি। গানে গানে ছিল অন্ধকার ভেঙে আলোর পথে যাত্রার আবাহন। বাঙালির আত্মপরিচয়ের লড়াইয়ের প্রতিবাদের ভাষাও ছিল সুরে ও বাণীতে। এবছর ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রখ্যাত গণসঙ্গীতজ্ঞ সলিল চৌধুরী ও পাকিস্তান বিরোধী আন্দোলনের দূরতম গীতিকার ও সুরকার মতলুব আলীর প্রতি শ্রদ্ধা জানায় ছায়ানট। 1967 সাল থেকে ছায়ানট রমনার বটমূলে বর্ষবরণ করে আসছে। সময়ের স্রোতে এই অনুষ্ঠান এখন গণমানুষের। তাদের কণ্ঠে ছিল অসাম্প্রদায়িক চেতনা, বাঙালি জাতিসত্তা আর ঐক্যের সুর। ছায়ানটের এই প্রোগ্রামটা না দেখলে মনে হয় যে বৈশাখী হয় না। বাংলার ঐতিহ্য হিসেবে আমরা এই পহেলা বৈশাখের প্রোগ্রামটাকে পুরো বিশ্বে আরো সুন্দরভাবে ছড়িয়ে দিব। আচ্ছা, আমি আমার মা বাবাকে নিয়ে এসেছি। সবাইকে শুভ নববর্ষ। 200 জন শিল্পীর 2 ঘন্টার পরিবেশনায় ছিল রবীন্দ্র, নজরুল, লালন গীতি, লোকগীতের পাশাপাশি দেশাত্মবোধক গান, সাথে ছিল কবিতাও। আমার বাবা মা যখন আমরা ছোট ছিলাম তখন আমাদেরকে নিয়ে আসতেন। আমরা বড় হয়ে এখন আমাদের বাচ্চাদেরও নিয়ে আসার চেষ্টা করছি। আমরা কিভাবে জড়া, তাপ, শোক এগুলোকে বিদায় করে দিয়ে কিভাবে মঙ্গল কামনা করতে, বাঙালির জীবনকে আরো আশীর্বাদময় করে তুলতে, এই সবাইকে সাথে নিয়ে এই বর্ষবরণ অনুষ্ঠানে আসা। শুভ নববর্ষ। And I'm excited to be here. I'm really excited to be in Bangladesh. It's a lovely country and a lovely people. সাম্প্রতিক সময়ে ছায়ানট, উদীচী, বাউলদের ওপর হামলা এবং 2001 সালে রমনার বটমূলে বোমা হামলার কথা উল্লেখ করেন আয়োজকরা। বলেন, নির্ভীক চিত্তে গান গাইতে চান তারা। কোনো বাধা আমাদেরকে যেন কোনোভাবে প্রতিহত না করে, সেই প্রত্যয়টা আজকের বছরের প্রথম দিনে সেই শপথ নিয়ে চলা শুরু করলাম। আশা করছি যে এই যে সংস্কৃতি যাত্রাপথ নির্বিঘ্ন হবে, আমরা নির্ভয়ে গান গাইতে পারবো। গণমাধ্যমের স্বাধীনতার প্রত্যাশার কথাও জানায় ছায়ানট। বাঙালি যেন শঙ্কামুক্ত জীবনযাপন করতে পারে, সেই প্রত্যাশাও ছিল তাদের। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ সেথা সে। ছায়ানটের এই আয়োজনের মূল ভাবনা এবার এটাই, ভয় শূন্য হৃদয়ে, উন্নত মস্তকে বাঙালির এই ঐতিহ্য ছড়িয়ে পড়ুক বিশ্বের দরবারে, এই প্রত্যাশা আয়োজকদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। নির্ভয়ে মত প্রকাশ করতে পারবে সবাই, জীবনযাপন হয়ে উঠবে পুরোপুরি শঙ্কাহীন। বর্ষবরণের উৎসবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সবার চাওয়া, নতুন বছর বয়ে আনুক সম্ভাবনা, বিনাশ হোক অশুভ সবকিছুর। নতুন সূর্যোদয়, সঙ্গে শুরু নতুন বছর। তাকে স্বাগত জানাতে রমনা, বটমূল আর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানুষের ঢল। ইট, পাথর আর কনক্রিটের এই নগরীতে সবুজের দেখা মেলা ভার। তবে এখানে এলে প্রকৃতির সান্নিধ্য মেলে কিছুটা। সেই সবুজের সমারোহে বছরের প্রথম দিন গ্রামীণ আবহে বসে বৈশাখী মেলা। মানুষ যেন ফিরে যেতে চায় তার শেকড়ে। সবাই আমরা সবার জন্য প্রার্থনা করি যেন আসলে সবাই খুব ভালোভাবে আমরা বেঁচে থাকতে পারি। বাংলা সংস্কৃতি এগুলো জানো, ছোটবেলা থেকে আসলে তখনই জানা হয়। আমরা সুন্দরভাবে, সহজভাবে, আনন্দ নিয়ে সুষ্ঠুভাবে যেন এই বছরটা পার করতে পারি। এ এক এমন উৎসব যেখানে জাতি, ধর্ম কিংবা বর্ণের পরিচয় বিশেষ গুরুত্ব বহন করে না। সার্বজনীন এই আনন্দ আয়োজনে প্রতিষ্ঠা হয় মানুষের ঐক্য, যে ঐক্য পথ দেখাতে পারে উজ্জ্বল আগামীর। চারিদিকে নববর্ষের আমেজ, খুব ভালো লাগছে। বাচ্চাকে বাঙালি সংস্কৃতি, বৈশাখের যেই তাৎপর্য সেটা শেখাইতে পারতেছি। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে একসঙ্গে দেশটা গড়ে তুলতে পারি, হ্যাঁ, শান্তিময় হিসেবে, সেটাই প্রত্যাশা করি মূলত আমরা। গ্রীষ্মের প্রচণ্ড তাপে পুড়ে যাবে অশুভ সবকিছু। এবারও উৎসবে সামিল হওয়া মানুষের মনে ছিল বাঙালির এই চিরায়ত কামনা। এদেশের জনগণ হিসেবে সরকার যাতে তারা যে শপথটা নিল দেশের জন্য সেটা যাতে ঠিকঠাকভাবে পালন করতে পারে। এক্সাম আসতেছে, এক্সামে সাবজেক্ট কম করা উচিত। দেশটা একটু ভালো থাকুক, দেশের জনগণ আমরা যারা আছি আমাদের জন্য ভালো কিছু বয়ে আনুক। আমাদের যে বৈশ্বিক যে সংকট শুরু হচ্ছে দ্রুত শেষ হয়ে যায়, দেশের মানুষজন খুব শান্তিতে সুখে শান্তিতে থাকতে পারে, এটাই আমার প্রত্যাশা। বৈশাখের প্রথম দিন বাঙালি আনার যে চর্চা, বাঙালি হয়ে ওঠার যে অদম্য স্পৃহা ফুটে ওঠে শহুরে নাগরিকের মনে, বছর জুড়ে যেন তা গেঁথে থাকে সবার মননে আর মগজে। এমন প্রত্যাশার কথাও জানান অনেকে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। কৃষক ভালো থাকলে ভালো থাকবে দেশের সব মানুষ। তাই কৃষককে
আত্মনির্ভরশীল করে তুলতে চায় সরকার। এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সরকার প্রধান। জানান 5 বছরে 3.25 কোটি কৃষককে পর্যায়ক্রমে এই কার্ড দেয়া হবে। দেশ গঠনে সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চান তিনি। বিএনপির অন্যতম নির্বাচনী ওয়াদা ছিল সারা দেশের কৃষকদের কৃষি কার্ড প্রদান। সেই ওয়াদা বাস্তবায়নে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে বাংলা নববর্ষের প্রথম দিনে এই কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইল জেলার 1453 কৃষকের হাতে কার্ড তুলে দেওয়ার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্যায়ে বিভিন্ন জেলায় 22,000 কৃষক পাচ্ছেন এই কার্ড। প্রধানমন্ত্রী বলেন, এই কার্ডের মাধ্যমে বছরে 2,500 টাকা বীজ ও সার সহ 10 ধরনের সুবিধা পাবেন কৃষক। কমবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। সুদ সহ 10,000 টাকা কৃষি ঋণ আমরা মওকুফ করব। আমরা কমিটমেন্ট দিয়েছিলাম নির্বাচনের পূর্বে। আল্লাহর রহমতে আমরা নির্বাচনের পরে প্রথম সপ্তাহের মধ্যেই আমরা সেই কাজটি সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি। 5 বছরে 2,75 লাখ কৃষককে দেয়া হবে কৃষক কার্ড। কৃষিজাত পণ্য রপ্তানি ও সংরক্ষণে নেওয়া হবে সময়োপযোগী পদক্ষেপ। 2,75 লক্ষ কৃষক, এই 2,75 লক্ষ কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। বিএনপির উপর জনগণ যে আস্থা রেখেছে তার প্রতিদান দিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, জানান প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ এই সরকার আপনাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিবে। আজকের এই অনুষ্ঠানে আমি বলতে চাই, এখন আমাদেরকে দেশ গড়ার সময়। টাঙ্গাইল সফরে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন শেষে পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করেন সরকার প্রধান। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দিয়ে নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কৃষক কার্ডের মাধ্যমে প্রতি বছর কৃষকরা পাবে 2,500 টাকা। সেই সঙ্গে ন্যায্য মূল্যে সার, সেচ এবং সহজ শর্তে ঋণ সহ 10 ধরনের সুবিধা পাবেন কৃষকরা। সাইফুল ইসলাম, নিউজ 24, টাঙ্গাইল। এদিকে 250 রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নিয়ে আন্দামান সাগরে তলিয়ে গেছে একটি যাত্রীবাহী নৌকা। স্থানীয় সময় মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তথ্য নিশ্চিত করে জাতিসংঘের শরণার্থী ও অভিবাসন বিষয়ক একাধিক সংস্থা। জানায়, টেকনাফ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় আন্দামানের জলসীমায় এই দুর্ঘটনা ঘটে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রবল বাতাসে উত্তাল সাগরে ও অতিরিক্ত যাত্রীর চাপে নৌকাটি ডুবে গেছে। এমন পরিস্থিতিতে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। প্রায় 5 লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে স্পেন সরকার। এতে কপাল খুলেছে বাংলাদেশি সহ নানা দেশ থেকে যাওয়া অভিবাসীদের। এই পদক্ষেপকে ন্যায় বিচার ও অর্থনীতির প্রয়োজন বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। তবে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে এই উদ্যোগ। উন্নত জীবনের আশায় প্রবাস জীবন বেছে নেন বহু মানুষ। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে বিদেশের মাটিতে তাদের পরিশ্রম নজিরবিহীন। অভিবাসীদের এই অবদানকে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ স্পেন। সম্প্রতি স্পেন সরকার বড় পরিসরে নথিবিহীন অভিবাসীদের আইনি মর্যাদা দিতে একটি কর্মসূচির অনুমোদন দিয়েছে, যার আওতায় প্রবাসী বাংলাদেশি সহ অন্তত 5 লাখ নথিবিহীন অভিবাসী পাবেন 1 বছরের আবাসন ও কাজের অনুমতি, যা পরবর্তীতে নবায়নযোগ্য। এছাড়াও থাকছে সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা সুবিধা এবং ধাপে ধাপে পূর্ণ আইনি কাঠামোয় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ। আবেদন শুরু হবে 16 এপ্রিল থেকে, চলবে জুনের শেষ পর্যন্ত। ক্ষমতাসীন সরকারের দাবি, অভিবাসীরা আনুষ্ঠানিকভাবে শ্রমবাজারে অবদান রেখে আসছে। তাদের বৈধতা দিলে একদিকে যেমন শ্রমবাজার শক্তিশালী হবে, তেমনি কর আদায় ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আরও সম্প্রসারিত হবে। এটি শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, তারা আমাদের দেশের সমৃদ্ধি ও সামাজিক সংহতিতে অবদান রাখছে। এই স্বীকৃতি তাদের অধিকার। তবে এই উদ্যোগের কড়া সমালোচনা করেছে বিরোধী পিপলস পার্টি। অভিযোগ, এটি অবৈধ অভিবাসনকে উৎসাহিত করবে। অন্যদিকে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন সানচেজ সরকারের পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে। থিঙ্ক ট্যাঙ্ক ফুঙ্কাসের তথ্য বলছে, স্পেনে প্রায় 8,40,000 নথিবিহীন অভিবাসীর বসবাস, যাদের অধিকাংশই লাতিন আমেরিকা থেকে আগত। নীরব দাস, নিউজ 24।
কানাডার ফেডারেল রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। টরন্টোর স্কারবোরো সাউথ ওয়েস্ট আসনে উপনির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন তিনি। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ফেডারেল সংসদ সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। কানাডা প্রতিনিধি লায়লা নুসরাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী মার্ক কার্নি লিবারেল পার্টি কানাডার সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এতে সংসদে দলটির আসন সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 174, যার অংশীদার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। ফলে 2029 সাল পর্যন্ত সরকার পরিচালনা সহজ হয়েছে ক্ষমতাসীনদের। ডলি বেগমের জয় তাকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তার নেতৃত্ব শক্তিশালী কানাডা গঠনে বড় ভূমিকা রাখবে। এর আগে ডলি বেগম 3 বার অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন। শিক্ষা জীবনে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও লন্ডন ইউনিভার্সিটি কলেজ থেকে উচ্চতর ডিগ্রি গ্রহণ করেন তিনি। তার জন্ম বাংলাদেশের মৌলভীবাজার জেলায়। তার এই জয়ে আনন্দিত কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তারা বলেন, ডলি বেগম নতুন প্রজন্মের জন্য বড় এক অনুপ্রেরণা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে জ্বালানি তেলের সরবরাহ কমেছে জার্মানিতে। অস্থিরতা মোকাবেলায় জ্বালানি তেলের উপর কর মওকুফের সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রশাসন। জার্মানি সরকারের নেওয়া সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে স্থানীয় সহ প্রবাসীদের মাঝে। সরকার জানায়, আগামী 2 মাসের জন্য জ্বালানি তেলের উপর জনগণকে কোনো কর দিতে হবে না। সেই সাথে সংকট মোকাবেলায় 1.6 বিলিয়ন ইউরোর তহবিল তৈরির কথাও জানানো হয়, যা ভর্তুকি হিসেবে পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। হরমুজ প্রণালী নিয়ে চরম উত্তেজনার মধ্যেই আলোচনায় ফেরার ইঙ্গিত দিচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, চুক্তির বিষয়ে আগ্রহের কথা জানিয়েছেন ইরানের প্রতিনিধিরা। চলতি সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতে বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছে রয়টার্স। তেহরান জানিয়েছে, তারা আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর হরমুজ প্রণালী আবার উত্তেজনার কেন্দ্রে। মার্কিন নৌ অবরোধকে ঘিরে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। এতে বাড়ছে সামরিক সংঘাতের শঙ্কা আর অস্থির হয়ে উঠছে বৈশ্বিক জ্বালানি বাজার। ইসলামাবাদে সাম্প্রতিক আলোচনা ফলপ্রসূ না হলেও থেমে নেই কূটনৈতিক প্রচেষ্টা। মধ্যস্থতার প্রস্তাব নিয়ে আবারও সামনে এসেছে পাকিস্তান। দুই দেশকে নতুন করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। এদিকে 21 এপ্রিল শেষ হতে যাচ্ছে 2 সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা। তার আগে সমঝোতায় পৌঁছাতে নতুন করে চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের প্রতিনিধিরাই ফোনে চুক্তির বিষয়ে আগ্রহের কথা জানিয়েছেন। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই আলোচনা চলবে, যেখানে ইরানকে সমান অংশীদার হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং দেশটির জাতীয় স্বার্থ ও মর্যাদা নিশ্চিত করতে হবে। পরবর্তী দফার আলোচনার সময় এখনো চূড়ান্ত হয়নি, তবে রয়টার্স বলছে এই সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহের শুরুতেই বৈঠক হতে পারে। সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় রয়েছে ইসলামাবাদ ও জেনেভা। অন্যদিকে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে রাশিয়া ও চীন। আসমাতুলি, নিউজ 24। এদিকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনে বিক্ষোভ শুরু হলে কঠোর অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী। এতে অন্তত 100 বিক্ষোভকারী আটক হন বলে অভিযোগ উঠেছে। নো ওয়ার, নো আইসি, ফ্রি প্যালেস্টাইন ব্যানার প্লাকার্ড হাতে এমনই প্রতিবাদী স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে $1 বিলিয়ন অস্ত্র সরবরাহে মার্কিন পরিকল্পনার বিরুদ্ধে এমন শক্ত অবস্থান মার্কিনীদের। স্থানীয় সময় সোমবার প্রতিবাদ চলাকালেই বিক্ষোভকারীদের উপর চড়াও হয় আইন শৃঙ্খলা বাহিনী। চলে ব্যাপক ধরপাকড়, আটক হন শতাধিক মানুষ। কারো হাত বাঁধা, টাই টেপে, কেউ চেষ্টা করছেন ছুটে পালানোর। পরিস্থিতির নজির গেরিলা অভিযানের মতোই। তবুও ইসরায়েলি আগ্রাসনে মার্কিন সহায়তা বন্ধের দাবিতে অনড় বিক্ষোভকারীরা।
তেল আবিবকে $1 বিলিয়ন অস্ত্র সরবরাহের পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। চূড়ান্ত পদক্ষেপের আগে আইনসভার উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ হাউস অব দ্য রিপ্রেজেন্টেটিভে এই সংক্রান্ত বিল উত্থাপন করা হবে। এতে বিলটির বিপক্ষে আইন প্রণেতাদের সোচ্চার হওয়ার ডাক দেন বিক্ষোভকারীরা। জড়ো হন মার্কিন সিনেটর চাক স্কমার ও ক্রিস্টেন গিলিব্র্যান্ডের কার্যালয়ের সামনে। এছাড়া প্রতিরক্ষার নামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত অর্থ ব্যয়ের পরিকল্পনা করছেন। মার্কিনীদের করের অর্থ যুদ্ধ পরিচালনার জন্য নয় বলে ক্ষোভ জানিয়েছেন বিক্ষোভকারীরা। নীরব দাস, নিউজ 24। এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।